শুভেচ্ছা। আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। যানজটে নাকাল বগুড়াবাসী, ভোগান্তিতে সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, যানজট কমাতে প্রশাসনের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। অনেক সমস্যার মাঝে অন্যতম একটি সমস্যা এখন বগুড়াবাসীর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে যানজটের সমস্যা। প্রতিদিনের মানুষের যে কর্মঘণ্টা থাকে তার অধিকাংশ সময় এখন মানুষের ব্যয় হয় এই সড়কে। এই সড়কের রাস্তায় প্রতিদিনই বেড়েই চলেছে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য, যেখানে সেখানে গড়ে উঠেছে অবৈধ স্ট্যান্ড। শুধু তাই না, হঠাৎ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হলো যে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত শহরের অভ্যন্তরে কোনোভাবেই বড় বাস কিংবা ট্রাক কিংবা ভারী যানবাহন প্রবেশ করতে পারবে না। তারপরেও কিন্তু সেই নিষেধাজ্ঞা মানতেও অনেকে কিন্তু অনীহা প্রকাশ করেছে। শুধু তাই না, উত্তরের প্রাণকেন্দ্রে এই বগুড়া ইস্টার প্রতিদিন লাখো মানুষের সমাগম ঘটে তাদের জীবিকার সন্ধানে। এই বগুড়ায় যেভাবে পেরেছে একটা পরিকল্পিত নগরীকে তারা কিন্তু দিনের পর দিন একটি এখন অপরিকল্পিত নগরীতে পরিণত করেছে। একদিকে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য, অন্যদিকে প্রতিদিন সড়কগুলোতে ফুটপাত দখল করে যে ভ্রাম্যমাণ দোকানিরা যে ব্যবসা পরিচালনা করছে, এতে সাধারণ মানুষের জীবন কিন্তু এখন অত্যন্ত নাবিকতার দিকে গেছে। এবং সাধারণ জনগণের জন্য তারা বারবার দাবি জানিয়েছেন যে বগুড়াকে যানজট মুক্ত করতে একটি দৃশ্যমান পদক্ষেপ, দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার জন্য। তারপরেও ট্রাফিক বিভাগের যে স্বল্প জনবল, তাদের পক্ষে কিন্তু কোনোভাবেই সম্ভব না এই যানজটকে মোকাবেলা করা। এখানে কিন্তু এর আগেও বারংবার উদ্যোগ নেওয়া হয়েছে এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলোকে একটি রেজিস্ট্রেশনের আওতায় আনা। তারপরেও বারংবার উদ্যোগ নেওয়া সত্ত্বেও বারংবারই কিন্তু পিছিয়ে এসেছে প্রশাসন, যে কারণে কিন্তু আজ বগুড়ার সড়কে লাখের সংখ্যায় অটোরিকশা কিন্তু আজ দাপিয়ে বেড়াচ্ছে। শুধু তাই না, বিকেল হলেই, বিকেলের পর থেকেই বগুড়া শহরের প্রধান প্রধান সড়ক দখল করে ভ্রাম্যমান যে ভ্যানগুলো, বিভিন্ন কাপড় থেকে শুরু করে বিভিন্ন ভ্রাম্যমান দোকানি রাস্তার অর্ধেক দখল করে তাদের ব্যবসা পরিচালনা করেন। একদিকে যখন প্রশ্ন ওঠে যে গরিবেরা কোন দিকে যাবে, তখন একটি বিষয় জানিয়ে রাখতে চাই ইসরাত, এই যে ভ্রাম্যমান যে দোকানগুলো, এই দোকানগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে বিভিন্ন প্রভাবশালী মহল এবং বিভিন্ন প্রভাবশালী ব্যবসায়ীরা। এই সাধারণ জনগণের কিন্তু ভোগান্তি হলো লাভের যে গুড় তা কিন্তু ঢুকছে তাদের পকেটে। এতে করে একটি শ্রেণী আঙুল তুলে কলা গাছ হলেও দিন শেষে কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ জনগণ। এই বগুড়া শহরের অভ্যন্তর দিয়ে কিন্তু চলে গেছে অনেকগুলো রেল লাইন, যে কারণে প্রতিদিন লোকাল এবং আন্তনগর যে ট্রেনগুলো যায়, এই ট্রেন যাতায়াতের কারণেও কিন্তু প্রতিদিন 15 থেকে 20 মিনিট যানজটের শিকার হতে হয় সাধারণ মানুষকে। এই শহরকে যদি যানজটের কবল থেকে বাঁচানোর উদ্যোগ নিতে হয়, তাহলে প্রয়োজন স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী নানা পরিকল্পনা, যা একমাত্র সম্ভব সকল দপ্তরের আন্তরিক চেষ্টা এবং সমন্বয়ের মাধ্যমে। ইসরাত, বগুড়া শহরের জলশীতলা এলাকা থেকে যানজট নিয়ে আমার কাছে আজকে এটি ছিল সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। বগুড়া থেকে যানজটের কারণে জনগণের ভোগান্তি নিয়ে বলছিলেন সহকর্মী সঞ্জু রায়। নোয়াখালীতে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য বেড়েছে, ফলে যানজট তীব্র আকার ধারণ করছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে কি কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, জানাবেন। ইশরাত, বলছিলাম যে নোয়াখালীতে অটোরিকশার দৌরাত্ম্যর কথা। তো আসলে আপনাকে যদি বলতে হয় শুরুতে যে নোয়াখালী জেলা শহরে যে অটোরিকশার দৌরাত্ম্য রয়েছে, সে দৌরাত্ম্যর কারণে আসলে যে অন্যান্য যানবাহন সহ জনসাধারণ রাস্তায় চলাচল করতে অনেকটা হিমশিম খাচ্ছে। তো আমি সকাল থেকে যে চিত্র দেখেছি নোয়াখালী জেলা শহরে, আসলে যে প্রচুর নিবন্ধনহীন অটোরিকশা শহরে অবাধে চলাচলের কারণে ছোট বড় যানবাহন সহ সাধারণ মানুষ রাস্তায় এবং রাস্তার পাশে যে ফুটপাত রয়েছে তা দিয়ে চলতে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো যে একটি সূত্রের মধ্যে জানতে পেরেছি যে শুধু নোয়াখালী জেলা শহরে প্রায় 20,000-এরও অধিক বেশি অটোরিকশা চলাচল করছে, যার কোনো নিবন্ধন নেই এবং যার কোনো তথ্য পুলিশ প্রশাসন অথবা জেলা প্রশাসনের কাছে নেই। তবে আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে বিগত সরকারের আমলে রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ায় প্রচুর অটোরিকশা রাস্তায় নেমেছে। তো এইসব অটোরিকশা এখনো রাস্তা
রাস্তায় থাকার কারণে যে শহরে যানজটের সৃষ্টি হচ্ছে এবং জনসাধারণ বিশেষ করে পৌরবাসী চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। তো আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এসব অটোরিকশা থেকে বিগত সরকারের সময় যারা চাঁদা আদায় করতো হাত বদল হয়ে এটি এখন যে কিছু আবার প্রভাবশালী লোকের কাছে চলে আসার কারণে এইসব অটোরিকশা এখন শহরে চলমান রয়েছে বা বিদ্যমান রয়েছে, যার কারণে প্রশাসনকেও এসব অটোরিকশা বন্ধে কঠোর কোনো ভূমিকা নিতে দেখা যাচ্ছে না। তো জেলা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন অথবা বিআরটি থেকে এই অটোরিকশা নিবন্ধনহীন অটোরিকশা বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ আসলে কার্যকর কোনো পদক্ষেপ আমরা এখনো পর্যন্ত দেখিনি বা তারা কার্যকর কোনো উদ্যোগও তারা গ্রহণ করেনি। তো আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে সব অটোরিকশার কারণে বিশেষ করে যে স্কুল ছুটি বা কলেজ ছুটি হওয়ার পর যে শহরে ভীষণ একটি যানজটের সৃষ্টি হয়, এই যানজটের কারণে মানুষ জন রাস্তা পারাপারে ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছে। আপনি কি আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, আমাদের মূলত নোয়াখালী জেলার শহর হচ্ছে এক রাস্তার শহর। আসলে এই রাস্তা দিয়ে সকলকে চলাফেরা করতে হয়। এই রাস্তা দিয়ে যেমন ভারী যানবাহন চলে, বিশেষ করে দূরপাল্লার গাড়ির সাথে অন্যান্য যানবাহন এই এক রাস্তার শহর দিয়ে চলে। ফলে এই শহরে একটি উপচে পড়া ভিড় রয়েছে, তার উপরে এই অবৈধ অটোরিকশা চলাচলের কারণে এই যানজট দিন দিন প্রকট আকার ধারণ করছে। তো এই যানজট বিশেষ করে এই অটোরিকশার কারণে যে একদিকে তাদের ব্যাটারি চালিত অটোরিকশার কারণে অন্যদিকে বিদ্যুতেরও ভোগান্তি হচ্ছে শহরবাসী। কারণ হিসেবে জানা গিয়েছে যে এসব অটোরিকশা সন্ধ্যার পরে বা রাতে চালানোর বন্ধ হওয়ার পরে তারা এসব ব্যাটারি দিয়ে যখন চার্জে দেয় তখন শহরে লোডশেডিং এর প্রকট আকার ধারণ করে, ফলে যে জনসাধারণ যে বিদ্যুতের সম্মুখীন হচ্ছে সব ব্যাটারি চালিত অটোরিকশার কারণে। তো আমার সাথে শহরের কিছু সচেতন মানুষের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে অতি সত্বর যদি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন অথবা বিএটি থেকে এই অটোরিকশাগুলো বন্ধ করার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হয় বা উদ্যোগ গ্রহণ না করা হয়, দিন দিন যেভাবে অটোরিকশার সংখ্যা বাড়ছে তাতে যে নোয়াখালী জেলা শহর বা নোয়াখালী পৌর শহর খুব শীঘ্রই যে ভীষণ যানজটের ভিতরে আরো নাকাল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পৌরবাসী যে শহরে চলাচল করতে একরকম যে একটি নাকাল হবে। তো ব্যবসায়ী সূত্রে ব্যবসায়ী সংগঠন নোয়াখালী পরিবহন সমিতি জানিয়েছে আসলে এইসব অটোরিকশা যে তাদের দোকানের সামনে, ব্যবসা প্রতিষ্ঠানের সামনে স্ট্যান্ড করে থাকার কারণেও তাদের ব্যবসার বিভিন্ন সম্মুখীন হচ্ছে। ইশরাত, আপনাকে যে সর্বশেষ আর কি জানিয়ে রাখতে চাই যে শহরের সচেতন মহল বলছে যে খুব শীঘ্রই এসব অটোরিকশা, অবৈধ অটোরিকশা, নিবন্ধনহীন অটোরিকশা বন্ধে প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবে। এ হচ্ছে অটোরিকশা নিয়ে আমার কাছে নোয়াখালীতে সর্বশেষ। ইশরাত, আপনাকে ধন্যবাদ। নোয়াখালীতে অটোরিকশার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং এই ব্যাপারেই বলছিলেন সহকর্মী মাওলা সুজন। দেখছেন দেশ জনপদ লাইভ। জানবো বাজার পরিস্থিতি। ভরা মৌসুমেও নওগাঁয় চালের দাম ঊর্ধ্বমুখী। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, বাজারে চালের দাম কত এবং চালের বাজারে এই যে অস্থিরতা, কি কারণ বলছেন বিক্রেতারা? ইশরাত, আপনি জানেন সীমান্তবর্তী জেলা নওগাঁ চাল উৎপাদনের জন্য দেশ সেরা। এই মুহূর্তে আমন মৌসুম, ভরা আমন মৌসুম চলছে এবং ধান কাটা মৌসুম চলছে। বলতে গেলে নওগাঁ এখন পুরোপুরি ধান কাটা শুরু হয়ে গেছে। 2-1 দিনের মধ্যেই নতুন চাল বাজারে চলে আসবে এবং কোথাও কোথাও চাল আসা শুরু হয়ে গেছে। এই ভরা মৌসুমেও চালের বাজারের এতটুকু কোনো ছোঁয়া লাগেনি। বলতে গেলে যে যেহেতু কদিন পরে চাল আসবে, এই সময় চালের দাম বেশি হওয়ার কোনো যৌক্তিকতা নেই, কারণ কদিন পরে যখন নতুন চালের গন্ধে মানুষ নতুন চাল এবং ভাত অনুভব করবে, ঠিক সেই সময় চালের দাম একেবারেই সেই নওগাঁয় সর্বোচ্চ যে দামটা ছিল রেকর্ড পরিমাণ, সেই দামই আছে। আপনাকে আজকে পাইকারি মোকামের কথা যদি বলি, নওগাঁর পাইকারি মোকামে মোটা জাতের সব রকমের স্বর্ণা চাল 50 কেজির বস্তা বিক্রি হচ্ছে 2800 থেকে 2900 টাকা বস্তা। 28 এবং 29 জাতের মোটা চাল 2900 থেকে 3050 টাকা বস্তা বিক্রি হচ্ছে। এছাড়া জিরা চাল বিক্রি হচ্ছে 3300 থেকে 3400 টাকা বস্তা। কাটারি বুক বিক্রি হচ্ছে 3350 থেকে 3450 টাকা প্রতি বস্তা। এছাড়া খুচরা বাজারের কথা যদি বলি, স্বর্ণ চাল বিক্রি হচ্ছে 56 থেকে 60 টাকা প্রতি কেজি। 28 এবং 29 চাল বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা। জিরা চাল বিক্রি হচ্ছে 68 থেকে 72 টাকা এবং কাটারি বুক বিক্রি হচ্ছে 70 থেকে 74 টাকা কেজিতে।
আর নওগাঁর মূলত ধান উৎপাদনের দেশের আলোচিত 3টি জেলার মধ্যে নওগাঁ একটি। নওগাঁ এবারে আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 1,96,125 হেক্টর মেট্রিক টন 25 হেক্টর জমিতে, এবং এখান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 6,55,000 মেট্রিক টন। বলে রাখি যে নওগাঁয় প্রায় 28 লক্ষ জনসংখ্যার জন্য অভ্যন্তরীণ বাজারে চালের প্রয়োজন হয় 4.5 থেকে 5 লক্ষ মেট্রিক টন, এবং সেই হিসাবে নওগাঁয় চালে উদ্ধৃত একটি জেলা। নওগাঁয় 3 মৌসুমে আউশ, আমন এবং বোরো 3 মৌসুম মিলে নওগাঁয় চাল উৎপাদন হয় প্রায় 17 লক্ষ মেট্রিক টন, এবং নওগাঁ থেকে প্রায় 12 লক্ষ মেট্রিক টন চাল জেলার দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়ে থাকে। তো এটা নিয়ে আমি বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটা আমাকে জানিয়েছেন যে আসলে নতুন চাল এখন বাজারে পর্যাপ্ত না আসার কারণে মূলত চালের দাম কমছে না, তবে খুব শীঘ্রই চালের দাম কমে আসবে বলে ব্যবসায়ীরা বলছেন। তবে এ বিষয়ে ক্রেতা সাধারণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলছেন যে আসলে এই ভরা মৌসুমে চালের দাম না কমার কোনো কারণ নাই, এবং এই সময় বাজার মনিটরিং এবং তদারকিটা খুবই জরুরি ছিল এবং তারা চেয়েছিল। তো এই ছিল নওগাঁ থেকে চালের বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। লালমনিরহাটের বাজারগুলোতে আগাম শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও এখনো চড়া বেশিরভাগ সবজির দাম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন জামাল বাদশা। বাদশা, এখনো সবজির দাম কেন কমছে না এবং কি কারণ বলছেন বিক্রেতারা, জানাবেন। ইশরাত, আসলে লালমনিরহাটে কিন্তু শীতকালীন আগাম সবজিগুলোর সরবরাহ বৃদ্ধি পেয়েছে। শুধু লালমনিরহাটের এই সবজি জেলার চাহিদা পূরণ করে কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চলে যায়। তবে কিন্তু এই লালমনিরহাটে যে উৎপাদনের জেলা, সেই উৎপাদনের জেলা হলেও কিন্তু দাম আসলে এখনো সাধারণ মানুষের নাগালের বাহিরে রয়েছে। বর্তমানে কিন্তু পাইকারি দরে আসলে আলু 65 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে জাতভেদে, এবং লাউয়ের উৎপাদন কিন্তু এবছর গত কয়েক বছরের তুলনায় বেশি হয়েছে, তবে দাম এখনো হাতের নাগালের বাইরে রয়েছে। সাইজ অনুসারে 25 থেকে 50 টাকা পর্যন্ত লাউ বিক্রি হচ্ছে। এছাড়া যদি আপনি ফুলকপি বলেন, ফুলকপি কিন্তু পাইকারি দরে বাজারগুলোতে 50 টাকা এবং বাঁধাকপি বাজারগুলোতে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। সাধারণ যে ভোক্তা রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে। লালমনিরহাট জেলার 5টি উপজেলার বেশিরভাগ অঞ্চলেই কিন্তু শীতকালীন সবজি চাষাবাদ হয়ে থাকে, এবং বিশেষ করে আগাম সবজিও কিন্তু বাজারে সরবরাহ তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এখনো কিন্তু যে আয়ের সাথে যে সবজির যে দামের সামঞ্জস্যতা, সেটি কিন্তু আসলে আসেনি। এর কারণ হিসেবে কিন্তু যে ব্যবসায়ীর মধ্যস্থতাকারী যে ব্যবসায়ীরা রয়েছে, অর্থাৎ কৃষকের হাত থেকে বাজার পর্যন্ত আসতে যে মধ্যস্থতাকারী ব্যবসায়ী রয়েছেন, তাদেরকে কিন্তু আসলে দায়ী করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের সেনামৈত্রী হকার্স মার্কেট। এটি কিন্তু লালমনিরহাটের যে শহর অঞ্চলের বাসিন্দারা রয়েছেন, তারা এই বাজারগুলো থেকে বাজার করে থাকেন। এই সকাল থেকেই বিভিন্ন বাজার, সেনামৈত্রী হকার্স মার্কেট, গোশালা বাজার সহ বিভিন্ন বাজার থেকে আমরা খবর নিয়ে দেখেছি। এই বাজারগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লাউ, ফুলকপি, বাঁধাকপি সহ নানা ধরনের শাক সবজি, শসা, বেগুন, মূলা এসবের কিন্তু সরবরাহ আসলে তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে দাম কিন্তু এখনো যে স্বস্তি আসলে আনতে পারেনি। এর সবকিছুর কারণ হিসেবে উৎপাদন বাড়লেও ব্যয় কিছুটা বৃদ্ধি পেয়েছে। কৃষকরা আসলে কিছুটা দাম বেশি নিলেও কিন্তু মধ্যস্থতাকারী ব্যবসায়ীর কারণে সাধারণ যে ভোক্তা রয়েছে তাদের কিন্তু আসলে দাম বেশি আকারে কিনতে হচ্ছে, এবং মধ্যস্থতাকারী ব্যবসায়ীদের কারণেই যে খুচরা বিক্রেতা রয়েছে তারা যেটি বলছেন, তাদের বেশি দামে ক্রয় করে বেশি দামে বিক্রি করতে তারা কিন্তু বাধ্য হচ্ছেন। সব মিলিয়ে লালমনিরহাটে শীতকালীন আগাম সবজির সরবরাহ বৃদ্ধি পেলেও দাম এখনো সাধারণ যে ভোক্তা রয়েছে তাদের নাগালের বাইরে রয়েছে। এই ছিল লালমনিরহাট থেকে আগাম সবজির বাজার দর। ইশরাত, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাট থেকে সবজির বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জামাল বাদশা। চাঁদপুর মাছ ঘাটে তাজা ইলিশের পাশাপাশি বিক্রি হচ্ছে লোনা ইলিশ ও মাছের ডিম। মাছের সরবরাহ বাড়লেও কমেনি দাম। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, আপনি তো বাজারে রয়েছেন, ইলিশের দাম নিয়ে ক্রেতার প্রতিক্রিয়া আসলে কি জানতে চাই, জানাবেন।
জি ইশরাক, আমরা দেখেছি চাঁদপুর মাছঘাটে বিগত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু ইলিশের আমদানি বেড়েছে। আমরা দেখেছি সকালে এই মাছঘাটে ক্রেতা এবং বিক্রেতাদের উপস্থিতিতে কিন্তু এখন সরগরম হয়ে উঠেছে। আমি যদি আজকে আপনাকে তাজা ইলিশের দামটি জানাই, 1 কেজি সাইজের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকা, 700 থেকে 900 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা, আর যেটি হচ্ছে 600 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকা। অর্থাৎ গত কয়েকদিনের তুলনায় মাছের আমদানি বাড়লেও কিন্তু দাম কিন্তু কমেনি। আরেকটু বিষয় আমি আপনাকে বলে রাখি, এই ঘাটে কিন্তু তাজা ইলিশের পাশাপাশি লোনা ইলিশ এবং ইলিশের ডিম পাওয়া যায়। লোনা ইলিশ আজকে বিক্রি হচ্ছে, যেটা আকারে ছোট সেটা হচ্ছে 600 থেকে 800 টাকা, আর যেটা আকারে একটু মাঝারি সেটা হচ্ছে 1000 থেকে 1200 টাকা, আর যেটা একটু আকারে বড় সেটা হচ্ছে 1600 থেকে 1700 টাকা। আর মাছের ডিম বিক্রি হচ্ছে কেজি প্রতি, যেটা আকারে একটু ছোট সেটা হচ্ছে 2200 থেকে 2500 টাকা, আর যেটা হচ্ছে মাঝারি সেটা হচ্ছে 3000 থেকে 3200 টাকা, এবং যেই ডিমটা একটু আকারে বড় সেটা বিক্রি হচ্ছে 3500 থেকে 3800 টাকা। আমি আজকে সকাল থেকে দেখেছি এই ঘাটে কিন্তু নদী এবং সাগর থেকে ফিশিং বোট এবং জেলে নৌকায় কিন্তু জেলেরা ঘাটে মাছ নিয়ে আসছেন। ঘাট থেকে মাছগুলোকে কিন্তু উঠিয়ে আড়তে নেওয়া হচ্ছে, আড়তে নিয়ে সেগুলোকে নিলামের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। আমি এখানকার জেলেদের সাথে কথা বলেছি, তারা বলেছেন, যারা পদ্মা মেঘনার জেলে রয়েছেন তারা বলছেন যে গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে তারা ভালোই মাছ পেয়েছেন এবং এতে করে কিন্তু তারা খুশি। অপরদিকে এখানে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে তারা বিগত দিনগুলোতে তাদের এই আড়তটি কিন্তু বন্ধ থাকায় তারা লোকসানের মুখে পড়েছেন। তো এই সময়টাতে কিন্তু ইলিশের সরবরাহ বাড়ায় এবং বেচাকিনি কিন্তু বাড়ায়, কিন্তু তারাও আনন্দিত। তারা আশা করছেন যে তাদের বিগত দিনগুলোতে যে লোকসান হয়েছে সেই লোকসানগুলো কাটিয়ে তারা কিন্তু আবারও আড়তে চাঞ্চল্য ফিরে আসবে। অপরদিকে আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আসলে সরবরাহ বাড়লে দামটা কেন কমছে না। তারা আমাকে জানিয়েছেন যে আসলে যে পরিমাণ সরবরাহ হচ্ছে, অর্থাৎ দিনে কিন্তু 150 থেকে 200 মণ ইলিশ ঘাটে আসছে, এই ইলিশ কিন্তু ঘাটের চাহিদা পূরণ হচ্ছে না। তারা বলছেন যে বিগত দিনগুলোতে কিন্তু এই সময়ে 800 থেকে 900 মণ ইলিশ কিন্তু ঘাটে আসতো, সে তুলনায় কিন্তু কম। অপরদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হাটে অর্থাৎ তাজা ইলিশ ক্রয় করার জন্য যেসব ক্রেতারা এসেছেন তাদের সাথেও আমি কথা বলেছি। তারা বলছেন যে তাদের কাছে মনে হচ্ছে ইলিশের দাম কিছুটা চড়া, যদি দাম আরো কিছুটা কমে আসে তাহলে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারবেন। আরেকটু কথা আমি বলে রাখি যে আমি কথা বলেছি এখানের যে নদী কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রয়েছেন আবু কাউসার দিদারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে গত কয়েকদিনের আগে যে পূর্ণিমা কোয়ার্টারটি চলে গেছে সেটিকে ঘিরে কিন্তু ইলিশের প্রাপ্যতা কিন্তু বাড়বে, অর্থাৎ নদীতে জেলেরা ঝাঁকে ঝাঁকে কিন্তু ইলিশ পাবেন। তো ইলিশের প্রাপ্যতা বাড়লে, ইলিশের আমদানি কিন্তু ঘাটে বাড়লে দাম কিছুটা কমে আসবে। তো এই ছিল ইশরাত চাঁদপুর মাছঘাট থেকে আমার কাছে। ধন্যবাদ আপনাকে। চাঁদপুর মাছঘাট থেকে ইলিশের বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী শরীফ আহমেদ। দেখছেন দেশ জনপদ লাইভ। সারা দেশে বেড়েছে ডেঙ্গু ও জলবায়ু পরিবর্তন জনিত রোগ। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম এবং বরগুনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আহমেদ মুসা এবং এ কে এম নাজিম। প্রথমেই যাব আমরা এ কে এম নাজিমের কাছে চট্টগ্রামে। নাজিম, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা সেবা অব্যাহত আছে কিনা বিস্তারিত জানাবেন। ডেঙ্গুর পাশাপাশি চট্টগ্রামে ইতিমধ্যে আমরা দেখেছি ঠান্ডাজনিত যেসব রোগ রয়েছে সেগুলো কিন্তু দেখা দিচ্ছে, কারণ গত বেশ কিছুদিন ধরে চট্টগ্রামে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটি যেমন বাড়ছে, পাশাপাশি মৃত্যুও বাড়ছে। এর মধ্যে গত কয়েকদিন ধরে যেহেতু শীত জেগে বসছে, তার কারণে শীত ঠান্ডাজনিত যেসব রোগ, সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা, এগুলো কিন্তু দেখা দিচ্ছে। কারণ আমরা এখন যে হাসপাতালে রয়েছি এটি চট্টগ্রামের সবচাইতে বড় হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে দৈনিক গড়ে কিন্তু ডেঙ্গু রোগীদের পাশাপাশি ঠান্ডাজনিত রোগী কিন্তু বেশি চিকিৎসা নিচ্ছেন, কারণ নগরের পাশাপাশি আশপাশের যতগুলো জেলা উপজেলা রয়েছে সবগুলো থেকে কিন্তু এই হাসপাতালে প্রতিদিন রোগী নিয়ে আসে। আমরা যেটি এই হাসপাতালের জরুরি বিভাগে কথা বলে জেনেছি, এখানে
দৈনিক গত 3-4 দিন ধরে গড়ে শীতজনিত রোগে যারা আসছেন, বিশেষ করে শিশুরা এবং বৃদ্ধরা গড়ে 50 থেকে 55 জন পর্যন্ত রোগী আসেন। তাদের মধ্যে অধিকাংশ কিন্তু শিশু বা সদ্য নবজাতক যারা ঠান্ডাতে আক্রান্ত হচ্ছেন বা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। তাদের শিশুদের মাঝে অনেকাংশে দেখা যাচ্ছে যে আপনার নিউমোনিয়া থেকে শুরু করে ঠান্ডাজনিত গলা ব্যথা, জ্বর, কাশি, সর্দি এবং নিউমোনিয়া, জন্ডিস বা এইসব রোগ দেখা যাচ্ছে। চিকিৎসকরা বলছেন যেহেতু আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং ঠান্ডা যে শীতকাল শুরু হচ্ছে সেটির কারণেই মূলত ঠান্ডাজনিত রোগগুলো বাড়ছে। পাশাপাশি ডেঙ্গুরও কিন্তু একই সাথে বাড়ছে, কারণ ডেঙ্গু ও সর্দি, জ্বর, কাশির কারণে ডেঙ্গুর অনেকাংশে ডেঙ্গু শনাক্ত করা হচ্ছে। পরীক্ষা দিলে বা টেস্ট, যেকোনো ধরনের টেস্ট দিলেই কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যাও বাড়ছে। নগরের পাশাপাশি হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভোজপুর, সীতাকুণ্ড, মিরেশ্বরাই, সন্দ্বীপ, আনোয়ারা, কর্ণফুলী, পটিয়া এসব উপজেলায় কিন্তু ডেঙ্গুর পাশাপাশি ঠান্ডাজনিত যেসব রোগ রয়েছে সেগুলো বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আমরা যে খবর নিয়েছি সেটিতে আমরা যেটি জেনেছি, প্রতিদিন গড়ে আপনার 15 থেকে 20 জন পর্যন্ত ঠান্ডাজনিত রোগে আক্রান্ত, বিশেষ করে শিশুদেরকে নিয়ে আসা হয় এবং বৃদ্ধরাও কিন্তু চিকিৎসা নিচ্ছে। তাই গ্রামীণ এলাকাগুলোতে এখনো যে শীতের প্রাদুর্ভাব, যেটি শীত দেখা সেটির কারণে কিন্তু ঠান্ডাজনিত রোগে কিন্তু বাড়ছে বেশি। আসলে কাহিল অবস্থা যারা নবজাতক রয়েছেন, সদ্য নবজাতক বা 8-10 মাসের শিশু, এরাই কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন এবং অনিরাপদভাবে অপরিষ্কার খাবার পরিবেশনের কারণে অন্যান্য রোগগুলো দেখা দিচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এবং ডেঙ্গুতে যারা আক্রান্ত হচ্ছে তারা অধিকাংশ কিন্তু বয়স্ক এবং যাদের বয়স 25 থেকে 30-এর মধ্যে। কারণ আমরা এখানে দেখেছি গতকালে কিন্তু এই হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন নিহত হয়েছেন। তার আগেও পরপর আপনার 2 জন করে 4 দিনে 6 জন নিহত হয়েছেন বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি জেলা সিভিল সার্জন কার্যালয়ের যে একটি তালিকা দেওয়া হয় প্রতিদিন ডেঙ্গু 24 ঘন্টা যে তালিকা দেওয়া হয় ডেঙ্গু আক্রান্তের, সেই তালিকায় কিন্তু এটি স্পষ্ট হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য ইতিমধ্যে হাসপাতালে একটি আলাদা ওয়ার্ড করা হয়েছে, যে ওয়ার্ডে শুধুমাত্র ডেঙ্গুতে যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি হাসপাতালের অন্যান্য যেসব ওয়ার্ড রয়েছে সবগুলো ওয়ার্ডে কিন্তু আলাদাভাবে ডেঙ্গুদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এখানে আলাদা টিম করা হচ্ছে। যে চিকিৎসকদের যে টিম রয়েছে সেই টিম শুধুমাত্র ডেঙ্গু আক্রান্ত রোগীদেরকেই কিন্তু চিকিৎসা দিচ্ছেন। পাশাপাশি ঠান্ডাজনিত যেসব রোগ বাড়ছে সেটির জন্য আমরা হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তারা যেটি আমাদেরকে বলেছেন, যেহেতু ঠান্ডাজনিত রোগ বাড়ছে সেই জন্য তারা আলাদা চিন্তা ভাবনা করছেন যে শিশু থেকে বৃদ্ধ থেকে শুরু করে যারা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন তাদেরকে দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য তারা বিশেষ ব্যবস্থা নিবেন এবং সিভিল সার্জন কার্যালয় থেকে এই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে বলে আমরা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে জেনেছি। এবং তারা যেমনটি বলেছেন, যেহেতু সামনে শীতের বাড়ছে এবং শীতের কারণে যে রোগগুলো দেখা দিচ্ছে সেগুলোর কারণে তাদের যে আগাম প্রস্তুতি সেটির জন্য তারা ইতিমধ্যে নির্দেশনা দেওয়া শুরু করেছেন এবং উপজেলা পর্যায়ে যেসব হাসপাতাল রয়েছে সবগুলো হাসপাতালে কিন্তু আপনার এই ঠান্ডাজনিত রোগের কারণে আলাদা যে প্রস্তুতি নেওয়া দরকার সেটিও নিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় বলে রাখি, ডেঙ্গুতে যে মশক নিধন কার্যক্রম সেটির জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিদিনই বিভিন্ন ধরনের প্রোগ্রাম চালু রেখেছেন। কারণ সিটি কর্পোরেশনের সদ্য মেয়র ডক্টর সাদাত হোসেন চৌধুরী তিনি মেয়র পদে বসার পরেই কিন্তু নগরীর যতগুলো উন্মুক্ত অবস্থায় পড়েছিল খাল, নালা, নর্দমা বা ময়লা আবর্জনার স্তূপ তিনি প্রতিদিন ডোর টু ডোর, মানে সকাল থেকে বিকাল এমনকি রাত পর্যন্ত মেয়র নিজে পরিদর্শন করে আবর্জনাগুলো পরিষ্কার করছেন এবং যেসব জায়গাগুলো থেকে অ্যাসিড মশা উৎপাদন হয় বা যেখান থেকে মশা উৎপাদনের সম্ভাবনা বেশি এসব জায়গাগুলোতে ওষুধ ছিটানো থেকে শুরু করে যতটুকু কার্যক্রম করা দরকার সেটি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করা হচ্ছে। এবং মেয়র এমনটি বলেছেন, এখন যেসব ওষুধ ছিটানো হচ্ছে সেসব ওষুধ যদি কার্যকর না হয় তাহলে উন্নত বিশ্ব থেকে বা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বা গবেষকদের পরামর্শ অনুযায়ী তারা উন্নত ঔষধ আমদানি করে কিন্তু মশক নিধন কার্যক্রম আরো জোরদার করবেন। তবে চিকিৎসকরা যেটি আমাদেরকে বলেছেন, তারা যেটি বারবার বলছেন, ডেঙ্গুতে আক্রান্তর ক্ষেত্রে ঘরে বাইরে বা যেখানে থাকে যেন মশা থেকে দূরে থাকতে হবে এবং মশাবাহিত রোগ হয় এইসব খাবারও পরিত্যাগ করতে হবে। পাশাপাশি ঠান্ডা জাতীয় রোগের জন্য শিশুদেরকে পর্যাপ্ত সতর্ক থাকতে হবে এবং যারা অভিভাবক রয়েছেন তারাও যেন মশাবাহিত রোগ থেকে শুরু করে অথবা ঠান্ডা জনিত যেসব জ্বর হচ্ছে সেগুলোর জন্য তারা সতর্ক থাকতে বলেছেন। আমরা এখন চলে যাব বরগুনা, সেখানে আমাদের সহকর্মী আছেন, তিনি জানাবেন বিস্তারিত।
অসংখ্য ধন্যবাদ নাজিম। আপনি যেমনটা জানাচ্ছিলেন যে আসলে ডেঙ্গুর প্রাদুর্ভাব কিছুটা কমেছে, এদিকে কিন্তু ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যা কিন্তু খুব বেড়ে চলছে এবং আমরা সদর হাসপাতালে দেখেছি এবং তিল ধরার ঠাঁই নেই এবং ফ্লোরেও কিন্তু শিশু রোগীদের তাদের মা কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন এবং বিভিন্ন সমস্যায় কিন্তু হসপিটাল জর্জরিত এবং শিশু রোগীদের চিকিৎসা পেতে কিন্তু তাদেরকে সমস্যা হচ্ছে। আমরা রোগীদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছে যে এখানে নেবুলাইজার মেশিন থেকে শুরু করে ডাক্তার সংকটের কারণে কিন্তু বিভিন্নভাবে কিন্তু তাদের চিকিৎসা পেতে ব্যাহত হচ্ছে, তাদের চিকিৎসা পেতে। আমরা একজন রোগীর স্বজনের সাথে কথা বলবো, আসলে কি ধরনের চিকিৎসা এখানে সমস্যা হচ্ছে এবং কি কি সমস্যা আপনারা ভুগতেছেন এখানে? আমরা হচ্ছে যে আমার বাচ্চা নিউমোনিয়া হচ্ছে, রেভিশন মেশিন হচ্ছে একটা, আমরা যাইয়া দাঁড়াই থাকতে হয়, সিরিয়াল বাই সিরিয়াল দিতে হয়, আমার 6 ঘন্টা পর পর একটা গ্যাস নিতে হয়। সেই জায়গায় আমাদের লাগছে যে 4 ঘন্টার জায়গায় 7 ঘন্টা 8 ঘন্টা দাঁড়াই থাকতে হয়, এটা কাজে লাগায়। পরে আমরা সেবা পেতে আমাদের সমস্যা হচ্ছে। এই যেমনটা শুনছিলেন যে আসলে এখানে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে, রোগীর চাপ বেড়ে যাওয়ার কারণে ডাক্তাররাও কিন্তু তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে এবং এখানে 50টি বেডের অনুকূলে প্রায় 150-রও বেশি কিন্তু শিশু রোগী ভর্তি হয়েছে। চলতি বছরে প্রায় 583 জন রোগী কিন্তু শিশু রোগী কিন্তু চিকিৎসা নিয়েছেন। আমরা এখানে সিভিল সার্জন রয়েছে, তার সাথে আমরা কথা বলেছি, তিনি যেমনটা বলার চেষ্টা করেছেন যে দিনে গরম এবং রাতে শীত থাকার কারণে কিন্তু এই চিকিৎসা এভাবে কিন্তু রোগীরা আক্রান্ত হচ্ছে এবং এই আক্রান্তর ফলে কিন্তু রোগীরা হিমশিম খাচ্ছে এবং চিকিৎসকরাও কিন্তু চিকিৎসা দিতে কিন্তু অনেকটা বেগ পেতে হচ্ছে এবং এই কারণে কিন্তু রোগীদের কিন্তু সমস্যা হচ্ছে। এবং আমরা রোগীদের স্বজনদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানানোর চেষ্টা করেছে এখানে যে টেস্টগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু অধিকাংশ বাহির থেকে করতে হয় এবং এখানে কিন্তু সকল টেস্ট হচ্ছে না। এটি হচ্ছে রোগীদের স্বজনদের একদম বড় ধরনের বিড়ম্বনা এবং সকল ওষুধ সরবরাহ এখান থেকে হচ্ছে না। এবং এই সর্বোপরি ডেঙ্গুর প্রাদুর্ভাবটা কমে এখন শিশু রোগী এবং নিউমোনিয়া ঠান্ডাজনিত রোগে এবং আক্রান্ত হচ্ছে, যে কারণে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। শুধুই সদর হসপিটাল না এবং বরগুনার যে অন্যান্য উপজেলা রয়েছে সেই অন্যান্য উপজেলার যে হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালগুলোতেও কিন্তু একই চিত্র। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রাম এবং বরগুনা থেকে ডেঙ্গু এবং জলবায়ু পরিবর্তনের কারণে মানুষজন নানা রোগে আক্রান্ত হচ্ছে এবং ভোগান্তি পোহাচ্ছে, এই ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী কেম নাজিম এবং রিয়াজ আহমেদ মুসা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফ্রেশ পেপার অ্যান্ড পাল্প তৈরির কারখানার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিল্লাল হোসাইন। সার্ভিসের 12টি ইউনিটের 4 ঘন্টার চেষ্টায় এই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা গ্রুপের যে ফ্রেশ টিস্যু পেপার কারখানাটি রয়েছে এই কারখানার গুদামের আগুন কিন্তু এখন নিয়ন্ত্রণে এসেছে। এখন কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা যে ডাম্পিংয়ের কাজ সেটি কিন্তু করছে। আমরা এই মুহূর্তে সবশেষ যেটি দেখাতে চাই যে পুড়ে যাওয়া যে মালপত্রগুলি রয়েছে অর্থাৎ কাঁচামাল, টিস্যু তৈরির যে কাঁচামাল সেগুলো কিন্তু এখানে এখনও পড়ে রয়েছে। এগুলো বের করার চেষ্টা করেছিলেন কারখানার যে শ্রমিক রয়েছে তারা, এবং আমরা যে কারখানা শ্রমিকদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে রাতেও কারখানায় কাজ চলমান ছিল। ঠিক ভোর 5:10 কারখানাটির নিচতলা থেকে তারা আগুন দেখতে পায় এবং আগুন দেখার পরপরই কিন্তু সে আগুন নেভানোর জন্য চেষ্টা করে। তবে এখানে এটি একটি পেপার মিল, অর্থাৎ পেপার দিয়ে টিস্যুগুলি তৈরি করা হয়, ফলে আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে তারা ফায়ার সার্ভিসে খবর দেয় এবং প্রথমে এই মেঘনা যে নিজস্ব ফায়ার কর্মীরা রয়েছে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে সোনারগাঁ, গজারিয়া এবং নারায়ণগঞ্জের 6টি ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। এরপর কিন্তু ঢাকা সহ আশেপাশে মিলে সব মিলিয়ে 12টি ফায়ার সার্ভিসের ইউনিটের সদস্যরা 4 ঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিসের উপপরিচালক সালেউদ্দিন তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত পেপার থাকার কারণে অর্থাৎ কাগজ জাতীয় পণ্য থাকার কারণে, কাঁচামাল থাকার কারণে আগুনটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুন নেভাতে তাদের অনেকটা সময় লাগে। এই যে ভবনটি সেটি 4 তলা একটি ভবন। এই ভবনের নিচতলা থেকে 4 তলা পর্যন্ত পুরোপুরি কাঁচামাল সহ যে মেশিনারিজ এবং সব কিছু কিন্তু পুরো গেছামালটা কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে আগুন লাগার যে মূল কারণ অর্থাৎ সূত্র সেটি কিন্তু এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস আমাদেরকে জানাননি। জানিয়েছে যে তদন্তর পরই কী পরিমাণ মালপত্র এখানে পুড়েছে এবং আগুন লাগার সূত্র কি সেটি তারা আমাকে জানান।
আপনাদের জানাবো। তো এই হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে এখন পর্যন্ত দেখছেন দেশ জনপদ লাইভ। ময়মনসিংহে একদিকে চলছে পুরাতন ব্রহ্মপুত্র নদের খনন কাজ, অন্যদিকে চলছে দখল ও দূষণ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, এ নিয়ে এলাকাবাসীর প্রতিক্রিয়া জানতে চাচ্ছি, আর প্রশাসন কোনো কার্যকরী ব্যবস্থা নিচ্ছে কিনা বা নিয়েছে কিনা জানাবেন। 2019 সালের জুন মাসে কিন্তু ব্রহ্মপুত্র নদ খনন কাজের প্রকল্প শুরু হয়। আমরা দেখেছি এবছর জুন মাসে প্রকল্পের মেয়াদ অর্থাৎ 5 বছর প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে এবং খনন কাজ প্রায় 30% মতো হয়েছে। সেই বিষয়টি বিআইডব্লিউটিএ কিন্তু আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ 2763 কোটি টাকা ব্যয়ে এই ব্রহ্মপুত্র নদের খনন কাজ শুরু হলেও আমরা দেখেছি একদিকে খনন কাজ চলছে, অন্যদিকে কিন্তু দখল দূষণ কিন্তু প্রতিনিয়তই চলছে, যার কারণে ব্রহ্মপুত্র নদের যে খননের সুফল সেটি কিন্তু বিঘ্নিত হচ্ছে। সেই বিষয়টি এলাকার মানুষ এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে উদ্দেশ্যে সরকার কোটি কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদ খনন কাজ শুরু করছে সেটি কিন্তু কোনোভাবেই বাস্তবায়ন হবে না যদি দখল দূষণ ঠেকানো না যায়। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর জুবলিঘাট এলাকায় রয়েছি। অর্থাৎ এই এলাকায় কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষের পাশাপাশি সিটি কর্পোরেশনও কিন্তু কিছুদিন আগে তারা এই ব্রহ্মপুত্র নদে কিন্তু 2টি পাবলিক টয়লেটের কাজ শুরু করেছেন। অর্থাৎ এই বিষয়টি নিয়ে আরও প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক সমাজের নেতৃবৃন্দরা এবং তারা বলছেন যে এটি কোনোভাবেই ব্রহ্মপুত্র নদের পারে হতে পারে না, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা যদি একটু যুক্ত হতে চাই সুজন মহানগর শাখার সম্পাদক আলী ইউসুফ, জানতে চাই এই যে দখল দূষণ শুরু হচ্ছে সেটিকে আপনি কিভাবে দেখছেন? এখানে বলে রাখা দরকার যে আমরা নগরবাসীরা দীর্ঘদিন যাবত আমরাই দাবি করছিলাম যে শহরে নগরে গণশৌচাগার কিংবা পাবলিক টয়লেটের, আমাদের নগরে কোনো পাবলিক টয়লেট নাই, এটা আমাদেরই দাবি ছিল। কিন্তু এটি আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের অজান্তেই প্রকল্প বাস্তবায়ন করে টাকা নিয়ে এসেছে, সেখানে জায়গা নির্ধারণ করা হয়নি। তো এখানে সেই প্রকল্পের নদীর মাঝখানে যে এখানে এসেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই স্থাপনাগুলি অবৈধ। সেখানে এরকম নদীতে আমরা এই গণশৌচাগার কিংবা পাবলিক টয়লেট চাই না, আমরা চাই উপযুক্ত স্থানে। তিনি বলছিলেন যে এই নদীতে কিন্তু এরকম যে স্থাপনা সেটি কিন্তু কোনোভাবে কাম্য নয়, সেই বিষয়টি বলছিলেন এবং এটি নিয়ে কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষও কিন্তু এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। নাটোরের চলন বিলে শত শত মাইল দূর থেকে আসতে শুরু করেছে অতিথি পাখি। এতে বিলের রূপ বৈচিত্র্যে যোগ হয়েছে আলাদা মাত্রা। তবে কিছু অসাধু শিকারীরা কারেন্ট জাল ও ফাঁদ পেতে মেতে উঠেছে পাখি শিকারে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তারিকুল হাসান। অপরূপ সৌন্দর্যের নৈসর্গিক লীলাভূমি আমাদের এই চলন বিলের প্রাণ প্রকৃতি এবং রূপ বৈচিত্র্যে আলাদা মাত্রা যোগ করেছে অতিথি পাখি বা পরিযায়ী পাখি। সেসব অতিথি পাখির কলকাকুলি ও কলরবে চলনবিল এলাকা কিন্তু এখন মুখরিত। আমি এখন দাঁড়িয়ে আছি চলনবিলের সিংড়ার সাতপুকুরিয়া এলাকায়। এইখানে স্থানীয় বাসিন্দাদের সাথে আমি কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছে যে এখানে শামুকখোল, ছোট সারস, বড় সারস, হরিয়াল, বুনো হাঁস, বেলে হাঁস সহ নানা প্রজাতির পাখি কিন্তু এখানে আশ্রয় নিয়েছে। তারা এইখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন দেশ থেকে শত সহস্র পথ পাড়ি দিয়ে পাখি আসার দুইটা মূল কারণ জানিয়েছে যে শীতের শুরুতে কিন্তু বিলের পানি, জলাশয়, খালবিল একদম কম থাকে আর বিলের পানিতে কিন্তু ছোট ছোট পুঁটি মাছ, দারকা মাছ, তারপরে হচ্ছে খোলসা মাছ ইত্যাদি মাছ সহ নানা প্রজাতির পোকামাকড় পাওয়া যায়, যেখান থেকে কিন্তু এই পাখিদের খাবারের ব্যাপক যোগান হয়ে থাকে। আর এই পাখিগুলো যে অঞ্চল থেকে আসে সেইখানকার তুলনায় এই চলনবিলের অঞ্চলের শীত কিন্তু অনেক কম থাকে। এর বাইরে এই এলাকার স্থানীয়রা কিন্তু দুঃখের সাথে জানিয়েছে যে এই পাখিগুলো কিন্তু শিকার হচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। অর্থের লোভে কিন্তু এই পাখিগুলো বিভিন্ন ধরনের কারেন্ট জাল, ফাঁদ পেতে ধরে স্থানীয় বিভিন্ন হাটবাজারে চাহিদা থাকার কারণে বিক্রি করছে। এর কারণে কিন্তু এই বিলের পরিবেশ, প্রতিবেশ, প্রাণ প্রকৃতি, জীববৈচিত্র্য ব্যাপকভাবে হুমকির মুখে পড়েছে। আমরা এখানকার জীববৈচিত্র্য রক্ষা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছে যে বন্যপ্রাণী সংরক্ষণ
সংরক্ষণ ও নিরাপত্তা যে আইন আছে সেই আইনের সঠিক প্রয়োগের কারণে কিন্তু এই জীববৈচিত্র্য বা এই পাখি ঠিকমতো রক্ষা করা যাচ্ছে না। তারা কিন্তু প্রত্যাশা করছেন যে দায়িত্বপ্রাপ্ত এবং যারা কর্মকর্তা আছেন তারা হচ্ছে এই বিষয়টা ব্যাপকভাবে নজরদারি করবেন এবং পাখি রক্ষায়, চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় তারা এগিয়ে আসবেন এবং অভিযান চালাবেন। এর বাইরে কিন্তু তারা হচ্ছে জনসচেতনতা, গণসচেতনতার কথা বলছে। তো চলনবিলের অতিথি পাখি নিয়ে এই সাতপুকুরিয়া এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।